ক্লাস লেকচার 1। আচ্ছা, আমি প্রথমে একটা প্র্যাকটিস দিতেছি। মনে করেন যে আমি এখানে লিখলাম মাই ফ্রেন্ড, মানে আমার বন্ধু। আমরা বুঝতে পারতেছি অতটা কিন্তু খুব কঠিন না। ড্যাশ বিগ ফর আইকে। আচ্ছা, এইখানে অপশন অবশ্যই 4টা থাকবে। আচ্ছা, অপশন এ তে মনে করেন আছে would be living। আচ্ছা, এরপরে ধরেন অপশন বি তে আছে had been living। অপশন সি তে আছে had left। অপশন ডি তে আছে will live। কি বলেন, কোনটা হবে আপনি মনে করতেছেন? হ্যাঁ, আপনারা অটোমেটিক্যালি মেসেজে লিখে দেওয়ার চেষ্টা করেছেন, তবে আমি আগেই বলি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি কখনো বিফোর অথবা আফটার এরপরে যদি কখনো কোনো বাক্য দেখি, আমাদের মাথায় রাখতে হবে এখানে দুটো বাক্য আছে। একটা হলো বিফোরের আগে আর একটা হলো বিফোরের পূর্বে। বিফোর শব্দের অর্থ হলো পূর্বে, তাই বিফোরের পূর্বে যদি কখনো গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর বিফোরের পরে যদি কখনো গ্যাপ থাকে, ওইটা হবে ভার্বের পাস্ট ফর্ম। কারণ আমরা জানি এখানে দুইটা পাস, একটা পাশে হয় ভার্বের পাস্ট ফর্ম আর একটা পাশে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখার সহজ কৌশল সেটা হলো বিফোর শব্দের অর্থ পূর্বে, তাই বিফোরের পূর্বে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আফটার শব্দের অর্থ পরে, তাই আফটারের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অন্য যে পাঁচটা থাকবে ওই পাশে কি বসবে? ভার্বের পাস্ট ফর্ম। আমরা লক্ষ্য করতেছি বিফোর অর্থ পূর্বে, তাই বিফোরের পূর্বে আমাদের যেটা বসবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সাই সি নাম্বার কারেক্ট। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ কোনোটা কখনো না বুঝতে পারেন, কাইন্ডলি জানাবেন, আমি বিষয়টা একদম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। এগুলো হলো আমরা প্র্যাকটিস পার্টটা নিতেছি। আমাদের একটা হয়ে গেল। এরপরে আপনারা কিন্তু রেসপন্স করার চেষ্টা করবেন মেসেঞ্জারের মাধ্যমে, মেসেজ করে জানানোর চেষ্টা করবেন। আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, খেয়াল করেন। ধরেন এরকম 2 নাম্বার, বাবুল ড্যাশ হিজ ওয়ার্ক। বাবুল ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম his friends arrived. His friends arrived. এখানে ফুল স্টপ দেওয়া আছে। সো আপনি এখন লক্ষ্য করেন, আমরা এখানে 4টা অ্যান্সার লিখব এই নাম্বার। ঠিক আছে, প্রথমটা হলো উইল ফিনিশ। আচ্ছা, বি নাম্বারে আমরা লিখব হ্যাড ফিনিশড। আচ্ছা, সি নাম্বারে অ্যানসারটা আমরা লিখব হ্যাভ ফিনিশড। ডি নাম্বারে আমরা অ্যানসারটা লিখব কুড ফিনিশ। হ্যাঁ, এই বাক্যটা বুঝে আপনি একটু মেসেজে লেখেন কোনটা হবে। বাবুল ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভড। বাবুল ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভড। আচ্ছা, যাই হোক, আপনারা অনেকেই মেসেঞ্জারের বিষয়টা লিখতেছেন এবং অ্যান্সার লিখতেছেন। হ্যাঁ, অনেকে অ্যান্সার লিখছেন, আমি এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে আপনারা খেয়াল করেন, বাবুল যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট কিন্তু
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি তো বাবুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে একজনকে বোঝায়, জানি আমরা একজন, একটা ব্যক্তি বা একটা বস্তুকে বোঝায়। সাবজেক্ট যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। অবশ্যই মাথায় রাখবেন সিঙ্গুলার ভার্ব বসে। তার মানে আপনাকে বুঝতে হবে হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বটা কি আসলে? ঠিক আছে, প্রথমত আমরা খেয়াল করি সিঙ্গুলার ভার্বটা হলো যে ভার্বটা আকারে একটু ছোট। যেমন আমরা দেখেন জোড়া ভার্বের মধ্যে যদি আসে, একটু খেয়াল করেন যে যদি আমরা ইজ এবং আর এই দুইটা ভার্বের মধ্যে বলি কোনটা আমাদের সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, যদি আমি এখানে বলি হ্যাভ এবং হ্যাজ এই দুইটার মধ্যে কোনটা আমাদের সিঙ্গুলার ভার্ব, এই জোড়া ভার্বগুলো যেগুলো আসতেছে যদি আমরা এইভাবে বলি, অথবা ওয়াজ এবং ওয়ার এই দুইটার মধ্যে কোনটা আমাদের সিঙ্গুলার ভার্ব, অথবা আমরা যদি বলি গো এবং গোস এই দুইটার মধ্যে কোনটা আমাদের সিঙ্গুলার ভার্ব। অবশ্যই আমরা মাথায় রাখবো সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসে। এখন এছাড়া কিন্তু আমরা ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল নির্ণয় করার আর কোনো ক্ষেত্র নাই। এই চারটাই ক্ষেত্র, একটা হলো ইজ আর, আরেকটা হলো হ্যাভ হ্যাজ, আরেকটা হলো ওয়াজ ওয়ার, আরেকটা হলো গো অথবা গোস। তার মানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে আর একটা ভার্বের সাথে এস বাই এ যোগ থাকবে। তো আমরা লক্ষ্য করতেছি যে প্রতিটা গ্রুপে একটা কাহিনী আছে, সেটা হলো দেখেন ইজ এবং আর এর মধ্য থেকে শেষ বর্ণটা এস, ইজ এর শেষ বর্ণটা এস, হ্যাজ এর শেষ বর্ণটা এস, ওয়াজ এর শেষ বর্ণটা এস, গোস এর শেষ বর্ণটা এস। এস মানে আমরা বলতে পারি কিন্তু সিঙ্গুলার, এস মানে কিন্তু আমরা বলতে পারি সিঙ্গুলার। তার মানে আমাদের সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন এই হ্যাভ হ্যাজ এর মধ্য থেকে বসলে হ্যাজ বসবে, কখনোই হ্যাভ বসবে না। সাবজেক্ট যখন সিঙ্গুলার ইজ আর এর মধ্য থেকে বসলে ইজ বসবে, কখনোই আর বসবে না। সাবজেক্ট যখন সিঙ্গুলার ওয়াজ ওয়ার এর মধ্য থেকে ওয়াজ বসবে, কখনোই ওয়ার বসবে না, সেটা বলা যাবে না। আমাদের কিছু কাহিনী আছে যে যে ঘটনা ঘটাই সম্ভব না, এই সমস্ত ক্ষেত্রে আপনার ওয়ারও বসে। আর তাছাড়া গো এবং গোস এই দুইটার মধ্যে সাবজেক্ট যখন সিঙ্গুলার অবশ্যই গোস বসবে, এই দুইটার মধ্যে থেকে বসতে গেলে। তো বাবুল একজন মানুষ, এখানে তো আপনি কোনোভাবেই এক কল্পনাই করতে পারেন না, এটা তো আগেই কাটা, এটা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমাদের সি নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে আসেন আমরা যাচাই করি এখানে আমাদের কয়টা বাক্য আছে। আপনি বুঝতে পারতেছেন এই ভার্বটা অথবা এই ভার্বটা অথবা এই ভার্বটা চারটার যে কোনো একটা কিন্তু আমাদের বসবে। চারটার যে কোনো একটা যদি বসে, আপনি ভালো করে খেয়াল করেন এখানে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। হ্যাড প্লাস পিপি অফ ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। কুড মানে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ইউজ টু, ডেয়ার, নিড, মাস্ট এগুলো যেগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে তারপরে ভার্বের বেস ফর্ম পড়ছে, তার মানে এটা আমাদের ফাইনাইট ভার্ব। হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ থেকে চারটা অপশন যে কোনো একটা তো এখানে বসবে, তাহলে যে বসলো তার নাম কি? ফাইনাইট ভার্ব, অবশ্যই ফাইনাইট ভার্ব। তাহলে বাবুল ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম, এই হলো অংশটা। অর্থ হলো বাই দ্য টাইম মানে টাইমের আগে কখন বাই বসে, যখন ওই টাইমটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন আমরা যদি বলি সকাল 5টার মধ্যে তোমাকে আসতে হবে, ঠিক আছে, বাই 5 PM। তার মানে যখন সময়টাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে বাবুল কাজটা, নির্ধারিত সময়ের মধ্যে বাবুল তার কাজটা, আচ্ছা, হিজ ফ্রেন্ড অ্যারাইভস। এখানে দেখেন আরেকটা বাক্য, হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা, অ্যারাইভড মানে এসেছিল। আপনি খেয়াল করেন এখানে আপনার কনজাংশনটা উজ্জ্বল করা হয়েছে, বাক্য কিন্তু দুইটাই রয়ে গেছে। তার মানে হিজ ফ্রেন্ডস এটা সাবজেক্ট, অ্যারাইভড ভার্বের পাস্ট ফর্ম। তো আপনি লক্ষ্য করেন বাক্যের একই বাক্যের মধ্যে যখন দুইটা বাক্য থাকে, একটা বাক্যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে স্বাভাবিকভাবেই অন্য বাক্যেও কিন্তু ভার্বের কোন ফর্ম বসে? পাস্ট ফর্ম বসে। তার মানে অর্থগত দিক দিয়েও যদি আপনি চিন্তা করেন অর্থটা কিন্তু এরকম আসে, নির্ধারিত সময়ের মধ্যে বাবুল তার কাজটি শেষ করতে পারত, তার বন্ধু পৌঁছেছিল, অর্থাৎ তার বন্ধু যে সময়টা পৌঁছেছিল ওই পৌঁছানোর ওই সময়ের মধ্যে সে কিন্তু তার কাজটা শেষ করতে পারত। নির্ধারিত সময়ের মধ্যে সে কাজটা শেষ করবে, উইল ফিনিশ শব্দের অর্থ শেষ করবে। নির্ধারিত সময়ের মধ্যে বাবুল তার কাজটা শেষ করবে, তার বন্ধু পৌঁছেছিল, মিলে না কিন্তু। আচ্ছা, আর হ্যাড ফিনিশড এটা তো বসবে না, এটা হলো আমাদের কিসের নিয়ম? বিফোর বা আফটার এর নিয়ম। এটা বসবে না, এটা বসবে না, এটা প্রেজেন্ট টেন্স, উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম,
তাই এটা বসবে না, কারেক্ট অ্যান্সার এটা। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ না বুঝলে প্রশ্ন করে। মানে কিভাবে এটা আসলো, কিছু না, কিন্তু খুবই সহজ। আপনি যখনই আপনি ধরতে পারতেছেন বাক্যের দুইটা অংশ, এই বাক্যের দুইটা অংশ আপনাকে পুরোপুরি ভাবে সাহায্য করতেছে। হিজ ফ্রেন্ডস এটা সাবজেক্ট, তারপরে অ্যারাইভড এটা ভার্বের পাস্ট ফর্ম। তো আমরা দেখতেছি দ্বিতীয় অংশে যেহেতু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং প্রথম অংশে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু বসতে পারে না, পাস্ট ফর্মই বসবে। তবে এখানে যেহেতু আফটার বা বিফোর নেই, তাই হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এই ফরম্যাটটা কিন্তু এখানে আসবে না। যদি এখানে আমাদের কোনো কনজাংশন, নির্দিষ্ট যে কনজাংশন গুলো আছে আফটার, বিফোর, অ্যাজ, সিন্স, এইগুলো যদি থাকতো তখন আমরা ওই চিন্তাটা করতাম। তো এই ক্ষেত্রে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব যে বাক্যের দুটো অংশ, একটা অংশে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, অন্য অংশটাও কিন্তু ভার্বের পাস্ট ফর্মই হবে। এখানে দেখেন একটাই লেখা আছে পুট, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে যেটা বসছে সেটা ভার্বের বেস ফর্ম। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাড ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখানে অ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স কে নির্ধারণ করতেছে, কিন্তু এটা হলো আমাদের ভার্বের পাস্ট ফর্ম। তো অনুরূপভাবে এটা কিন্তু সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আওয়ার কারেক্ট অ্যানসার ইজ ডি। কারো মনে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, কিন্তু ক্লিয়ার ফরম্যাটে এগুলো বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনার এই প্র্যাকটিস ক্লাসগুলো আপনাকে কিন্তু চান্স না, আপনার ভালো ভালো সাবজেক্ট পাইতে ব্যাপক সহযোগিতা করবে। না বুঝলে অবশ্যই বলবেন, কিছু না, এগুলো আসলে খুবই সহজ। আচ্ছা, আমরা নেক্সট আসতেছি, খেয়াল করেন আরেকটা বাক্য লিখলাম আমরা, 3 নম্বর বাক্য, খেয়াল করেন। হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট। আচ্ছা, আমি এখানে কয়েকটা অপশন দিয়ে দিছি আপনাদের। গন, বি নাম্বারে একটা অপশন দিলাম। ওয়েন্ট, সি নাম্বারে একটা অপশন দিলাম। গোয়িং, ডি নাম্বারে একটা অপশন দিলাম। গেটিং, ইচ্ছা মতো একটা কিছু দিলাম, গেটিং। আচ্ছা, এখন আমরা বলবো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা। হ্যাঁ, আপনারা মেসেজ লিখতেছেন। শ্রাবণী আফরিন লিখছেন এ, শখের বনন লিখছেন এ, ইব্রাহিম লিখছেন এ। আর এছাড়া এখন যেটা, এটার মধ্যে আমি পেলাম যেগুলা, খয়রুন নাহার লিখছেন হলো বি। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। অনেকেই সঠিক উত্তর করতে পেরেছেন, অনেকেই সঠিক উত্তর করতে পারেন নাই। এখন আপনি কি করেন, এই জাস্ট কি আসলে, এই জাস্টটা কিন্তু একটা অ্যাডভার্ব। এটা কিন্তু কাকে কাকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব বলে, আপনার এটা ভার্বকে মডিফাই, অর্থাৎ নাউনের পর নাউনকে ছাড়া যে কাউকে এটা মডিফাই করতে পারে তার পূর্বে বা পরে বসে। আর প্রিন্সিপাল ভার্বগুলোর পূর্বে আপনার এই জাস্ট বসতে পারে। এরা কারা কারা, এই ধরনের কারা কারা আছে, কয়েকটা জিনিস আছে। একটা হলো জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এই যে কয়েকটা শব্দ আছে। এছাড়া আছে অফেন, যে এই কয়েকটা শব্দ খুব বেশি নেই, চারটা আমরা সবসময় বেশি দেখি। জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এই চারটা শব্দ সাধারণত প্রিন্সিপাল ভার্বের আগে বসে, সাধারণত প্রিন্সিপাল ভার্বের আগে বসে। হ্যাঁ, রিসেন্টলি কখনো কখনো সাবজেক্টের আগে বসে, কিন্তু জাস্ট, অলরেডি আর ইয়েট এই তিনটাকে আমরা সবসময় প্রিন্সিপাল ভার্বের আগে পেয়ে থাকি, প্রিন্সিপাল ভার্বের আগে। তার মানে একটা বিষয় আপনি বলতে, বিষয় আপনি চিন্তা করতেছেন, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা ভার্বের উপরে, ভার্বকে মডিফাই করবে কিন্তু ভার্বের উপরে প্রভাব বিস্তার করবে না। তার মানে এই যে আমার হ্যাজ ভার্বটা, হ্যাজ ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে আমরা কিন্তু ক্লিয়ার মুখস্থ করছি। এখনো যদি এটা আপনার আয়ত্তে না থাকে, এটা কিন্তু দুঃখজনক। মাথায় রাখবেন, হ্যাভ গ্রুপের যে ভার্বটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই চারটা ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই চারটা ভার্বকে বলা হয় হ্যাভ গ্রুপের ভার্ব। হ্যাভ গ্রুপের ভার্বের পরে কখনো যদি কোনো ভার্ব বসে, তাহলে অবশ্যই সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। সো
এইখানে ওয়েন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, গেটিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, গোয়িং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নয়। সো অ্যানসার এ কারেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে রুলসগুলোর মধ্যে অবশ্যই আমাকে জানাবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমি পরবর্তী প্র্যাকটিসে চলে আসতেছি। আমরা যদি একটু একটু করে এইভাবে প্র্যাকটিস করে করতে পারি এবং আমাদের ব্রেনটাকে ক্লিয়ার করতে পারি, তখন কিন্তু আমরা যে কোনো প্রশ্ন ফেস করতে পারবো। তো এই ফেসিংয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে একটা শব্দ দেব, সম্ভবত এটা আমার 4 নাম্বার। শব্দটা হলো অ্যানালোগাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে, পুরো ক্লাসটাই রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, ইম্পর্টেন্ট ক্লাস তো ইংরেজি ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এগুলো রেকর্ড থাকবে, কারণ এগুলো রেকর্ড না থাকলে একটু সমস্যা হয়। অ্যানালোগাস মিন্স, তার মানে এখানে অ্যানালোগাস মিন্স এই কথাটা বলার অর্থ হলো এটার আসলে কি চেয়েছে, একটা সিনোনিম কিন্তু চাইছে। সিনোনিম, এখন সিনোনিমের মধ্যে ওনারা 4টা শব্দ লিখছে। একটা হলো ডিফারেন্স, ইজ এ ডিফারেন্স শব্দটা, আর বি নম্বরে লিখছে হলো ডিফিকাল্ট, ডিফিকাল্ট, আর সি নম্বরে লিখছে হলো সিমিলার। এখন দেখেন আপনার ব্রেনটা কিন্তু রিল্যাক্সে আছে। রিল্যাক্স বলতে এখন কিন্তু আপনি পরীক্ষা দিতেছেন না, তো আপনি ইচ্ছা মতো একটা বলতেই পারেন, আর পরীক্ষা মানে কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তখন আমরা পারা জিনিসগুলো ভুল করি। তো এখন লক্ষ্য করেন অ্যানালোগাস, প্রথমে আমাকে জানতে হবে অ্যানালোগাস শব্দের অর্থ কি। দেখেন একটা শব্দ কিন্তু আরেকটা শব্দ থেকে আসে। হ্যাঁ, একটা শব্দ আরেকটা শব্দ থেকে আসে, অর্থাৎ এই শব্দটা আসছে অ্যানালজি শব্দটা থেকে। অ্যানালজি শব্দের অর্থ আমরা সবাই জানি, অ্যানালজি মানে মিল। অ্যানালজি যে ব্যাপারটা সেটার অর্থ হলো মিল, একই, মিল মানে একই। সুতরাং অ্যানালোগাস শব্দের অর্থ ডিফারেন্স হইতে পারে না। প্রথমে আপনি লক্ষ্য করেন ডিফারেন্স এটা কিন্তু নাউনের চিহ্ন, যার অর্থ পার্থক্য। ডিফিকাল্ট শব্দের অর্থ কঠিন, সিমিলার শব্দের অর্থ একই, ডিসিমিলার শব্দের অর্থ ভিন্ন, আলাদা। সুতরাং আমাদের অ্যানসার কারেক্ট হলো সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা যে এই যে আমরা ক্লাসে যে প্র্যাকটিস করতেছি, এই প্র্যাকটিসটা হলো আমাদের যে সুবিধাটা হয় মনে থাকে। প্র্যাকটিস মানে এই বিষয়গুলো আমাদের মনে থাকে, ঠিক আছে? যে আমি আজকে করলাম, এটা যদি পরবর্তীতে আর কখনো নাও করি, এটা কিন্তু আমাদের মনে থাকবে। তো এই অ্যানালোগাস শব্দের অর্থ হলো একই, আর একই মিন্স সিমিলার। বাস আমরা একটা অ্যানালজিও শিখে ফেললাম। অর্থাৎ এখন আমাদের যে সময়টা, সামনে তো আমাদের এক্সাম, ঠিক এই কারণে এখন আমাদের যেটা করা উচিত প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসের মধ্যে আপনি যে জায়গাগুলো বুঝতেছেন না, একটা প্রশ্ন আমি করলাম, আপনি ওই প্রশ্নটা বুঝতেছেন না, সেখান থেকে আমি ক্লিয়ার অ্যান্সারটা দিয়ে দিলে আপনার কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, আর একটা দিক খেয়াল করেন, দ্য লেডি, লেডি মানে মহিলা, তাই না, ভদ্র মহিলা, হু লিভস ড্যাশ ডোর ইজ মাই সিস্টার। এই হলো বাক্যটা, একটু ভালো করে খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে এখানে আপনি লক্ষ্য করেন বাক্যটার মধ্যে দ্য লেডি হু লিভস, এখানে আমাদের দ্য লেডি, এই লেডিটা কিন্তু নাউন। এই নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নাউনের ডানে বা বামে যে শব্দগুলো বসে, একটা শব্দ বসলে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, একাধিক শব্দ বসলে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি কখনো ডব্লিউএইচ নিয়ে বসে ওটাকেই বলি আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ। তো আপনি দেখেন দ্য লেডি ইজ মাই সিস্টার, এই মেয়েটি আমার বোন, এটি কিন্তু মূল বাক্য। আর এখানে হু লিভস ড্যাশ ডোর, হ্যাঁ, এটা কিন্তু আপনার এই লেডির একটু পরিচয় দেওয়া হয়েছে, মডিফাই করা হয়েছে, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। তবে আপনাদের অ্যাডজেক্টিভ ক্লোজ হিসাবে এটা কোন ক্লোজ, ঢাকা ভার্সিটিতে আসবে না, সেটা আসবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আমি এখানে লিখলাম প্রথমে এ নাম্বার অ্যাট,
বি নাম্বার লিখলাম নিয়ার, সি নাম্বার লিখলাম নেক্সট, আচ্ছা ডি নাম্বার লিখলাম অন। হ্যাঁ কাইন্ডলি একটু আনসার করেন কোনটা হবে। হ্যাঁ কান্তা লিখেছে বি নাম্বার, ভেরি নাইস। ইব্রাহিম লিখেছে বি নাম্বার, সো নাইস। আচ্ছা তাহমিনা লিখেছে বি নাম্বার, হ্যাঁ হয়েছে। স্নিগ্ধা লিখেছে বি নাম্বার, এটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা জিসমিন ও লিখছে বি নাম্বার। তো যাই হোক আমরা বেশিরভাগই এখানে বি নাম্বারটাকে নিয়ে আসছি। আচ্ছা একটু খেয়াল করি তো অর্থটা আমরা করি। বি নিয়ার শব্দের অর্থ কি? কাছে বা নিকটে, ঠিক আছে। যদি আমরা এই কাছে বা নিকটে এই অর্থটা প্রদান করি, যে দরজার কাছে বাস করে, অর্থ কি? স্নিগ্ধা কিছু বলছেন? বলতেছি স্যার র এর কাছে বা নিকটে নিয়ার শব্দ। হ্যাঁ র এর কাছে বা নিকটে। আচ্ছা যে মহিলাটি দরজার কাছে বাস করে সে আমার বোন। আচ্ছা আপনি কি মনে হয় কেউ কখনো দরজার কাছে বাস করে? তো উনি না ভিক্ষুক কিংবা উনি পথচারী, বিপদে পড়েছিল তাই আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, দরজার কাছে ঘুমায় রয়েছে, ওইখানে উনি বাস করে। সত্যি কি তাই? কখনো কেউ কি দরজার কাছে বাস করে? ইউজ ইউর ব্রেন। লক্ষ্য করেন যে মহিলাটি, যদি বলি দরজায় বাস করে, দরজায় তো কেউ বাস করতে পারে না। দরজা যে দরজা আছে না, এই দরজার মধ্যে বাস করে সেঙ্গা, পোকা মাকড়, ঠিক আছে, অথবা উই পোকা দরজায় বাস করে, ঠিক আছে। ঘরের ভিতরে কিন্তু মানুষ বাস করে। তাহলে আপনি দেখেন অ্যাড হচ্ছে না, নেয়ার হচ্ছে না। এখন যদি আমি অনটা নিয়ে আসি, অন শব্দের অর্থ কি? উপরে। অর্থাৎ যে মহিলাটি দরজার উপরে বাস করে, উপরে বাস করে সেঙ্গা, সেঙ্গা জানেন আপনারা? উপরে। যে মহিলাটি দরজার উপরে বাস করে সে আমার বোন। তাহলে আপনার বোন এটা সেঙ্গা। কিন্তু আপনি দেখেন নেক্সট অর্থ কি? নেক্সট শব্দের অর্থ হলো পার্শ্বে। এখন সি নাম্বার অ্যানসার করতে হলো আপনি স্নিগ্ধা। নেক্সট শব্দের অর্থ হলো পার্শ্বে। পার্শ্বে মানে এই বাড়ির পাশে, ওই বাড়ি। যেমন মনে করেন যে আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে বলতে নেক্সট ডোর, অর্থাৎ পরবর্তী বাড়ি। আমার বাড়ির পাশের বাড়ি, ওর নাম হলো পরবর্তী বাড়ি। আমার বাড়ির পাশের বাড়ি, ওইটি হলো কিন্তু নেক্সট বোঝাইতেছে। তার মানে বাক্যটা হলো যে মহিলাটি আমার বাড়ির পাশে বাস করে সে আমার বোন। নেক্সট ডোর বলতে আরেক বাড়ি, কিন্তু নেক্সট ডোর মানে পরের বাড়ি। যে মহিলাটি আমার বাড়ির পাশে বাস করে, আমার দরজার পাশে বাস করে, পরবর্তী বাড়িতে বাস করে, এজন্য দেখবেন আমাদের 100 প্রিপজিশনের মধ্যে কিন্তু নেক্সট শব্দটাও আছে, নেক্সট টু, পরবর্তী বাড়ি, এইভাবে লেখা আছে। সো এখানে অ্যানসারটা হবে নেক্সট। অর্থাৎ বাক্যটা দেখে আপনি খুব সহজভাবে ব্রেনের ভিতরে ক্লিয়ার করে নেবেন। আচ্ছা এত মেসেজ, হাউ মেসেজ আসে আমি বুঝি না। এখানে যে নেক্সট অ্যানসারটা হবে এটা কি আপনারা বুঝছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। মাথায় নষ্ট করে দেয় কিন্তু এই নেয়া, অ্যাট, অন, নেক্সট যে হবে এটা আমাদের মাথায় আসাটা সমস্যা হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আমি একটু 6 নাম্বার প্র্যাকটিস আসতেছি। সমস্যা কি এত সময় পরে আসে? আচ্ছা পরবর্তী আরেকটা প্রশ্নে আমি নিয়ে আসতেছি, সবাই ভালো করে খেয়াল করেন যে এখানে আমরা যেমন প্রিপজিশনের একটা মিস ইউজ লক্ষ্য করলাম। এখানে দেখেন আরেকটা শব্দ আমরা নিয়ে আসবো। যেমন এই প্রশ্নের মধ্যে কিন্তু আপনাদের এরকম থাকতে পারে যে আপনি একটা বিকল্প শব্দ বের করেন, সিলেক্ট অ্যান অল্টারনেটিভ ওয়ার্ড, ঠিক আছে। অল্টারনেটিভ ওয়ার্ড ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অমুক। তার মানে এই শব্দগুলো এই যে যেভাবেই বলুক আপনি তো বুঝতে পারবেন যে আসলে সিনোনিম চাওয়া হয়েছে। তার মানে আমি আপনাকে প্রশ্নটাই লিখে দিই, অনেক সময় এরকম কিন্তু থাকে। যেমন আমরা মনে হয় এখন 6 নম্বরে আছি। সিলেক্ট ফ্রম দ্য অল্টারনেটিভস। এই সিলেক্ট ফ্রম দ্য
অল্টারনেটিভস। অল্টারনেটিভস অর্থাৎ নিচে যে কয়টা আছে, হ্যাঁ, এই কয়টার মধ্য থেকে বিকল্পগুলো যেগুলো দেওয়া আছে এই কয়টার মধ্য থেকে একটা সিলেক্ট করতে বলছে। সিলেক্ট দ্য অল্টারনেটিভস দ্য ওয়ার্ড। পাগল হয়ে যাবো, এই যে আসতেছে খালি আসতেছে। Select from the alternatives the word that is close to the meaning এইভাবে আপনি দেখলে that is close to the meaning of, এখানে একটা শব্দ দিয়ে দিয়েছে। আচ্ছা, শব্দ যাই দিক, কিন্তু আপনি প্রশ্ন দেখে কিন্তু আপনি বুঝবার চেষ্টা করলেন আসলে কি চাইছে। হ্যাঁ, যে সিলেক্ট ফ্রম দ্য অল্টারনেটিভস ওয়ার্ড অর্থাৎ বিকল্প শব্দটি বাছাই করো, দ্যাট ইজ ক্লোজ টু দ্য মিনিং, যেটা অর্থের কাছাকাছি। কার অর্থের কাছাকাছি? একটা শব্দ দিয়ে দিছে, এখানে দিছে হলো ম্যাগনানিয়াস। দেখেন MAG আসতেছে হলো ম্যাগ না, দেখছেন ম্যাগনানিমাস শব্দটা আসছে হলো ম্যাগনানিমাস। এখন এই শব্দটার কাছাকাছি আপনার কাছে একটা শব্দ সিলেক্ট করতে বলছে, আপনার এখানে অপশন দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু কি চাইছে, আপনার সিনোনিম চাইছে আর কিছু না। ম্যাগনানিমাস এটা সিনোনিম চাওয়া হয়েছে। আচ্ছা, এ নাম্বারে ওনারা ধরেন দিয়েছে মাইজার। আচ্ছা, বি নাম্বারে ধরেন দিয়েছে আনকাইন্ড। আচ্ছা, সি নাম্বারে ধরেন দিয়েছে ক্রুয়েল। আচ্ছা, ডি নাম্বারে ধরেন দিয়েছে জেনারাস। এটা কিন্তু আসলে সিনোনিম চাওয়া হয়েছে, বলেন তো কোনটা হবে আসলে? একটু কাইন্ডলি রেসপন্স, ভালো লাগে রেসপন্স করলে আপনারা, যে আসলে এই ম্যাগনানিমাস এই শব্দটা সিনোনিম কোন শব্দটা হবে? হ্যাঁ, ইব্রাহিম লিখছে ডি নাম্বার। আচ্ছা, জেসমিন লিখছে ডি নাম্বার। আচ্ছা, অন্য কেউ আমরা লিখছি না, স্নিগ্ধা লিখছে ডি নাম্বার। ওকে, এরপরে হলো সাজিদুল ইসলাম সায়ন, সেও লিখছে ডি নাম্বার। তো আমরা নেক্সট একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখেন একটা জিনিস আপনারা খুব পরিষ্কার খেয়াল করবেন, যে যদি কখনো এই সমস্ত ক্ষেত্রে দেখেন শুধুমাত্র আপনার এই শব্দটা জানা থাকলেই, এই শব্দটার অর্থ জানা থাকলেই যে নিচেটা আপনি পারবেন, কিংবা না জানা থাকলেই যে আপনি নিচেটা পারবেন না, এমন কিন্তু না। এখানে কিছু কৌশলও কিন্তু আপনার কাজ করে। যেমন দেখেন, ক্রুয়েল যে শব্দের অর্থটা এটা আপনারা জানেন, নিষ্ঠুর। তো আনকাইন্ড ও নিষ্ঠুর দুইটা যদি একই হয় তখন কিন্তু অ্যানসার দুইটাই হয়। তার মানে এটাও হবে না, এটাও হবে না, আমরা কিন্তু বুঝতে পারতেছি। হ্যাঁ, এটা কিন্তু কিছুটা টেকনিক। মানে ক্রুয়েল শব্দের অর্থ নিষ্ঠুর, আনকাইন্ড শব্দের অর্থ নির্দয় বা নিষ্ঠুর। তাহলে আমাদের আছে কি, একটা হলো মাইজার আর একটা হলো জেনারাস। তো আমাদের এখানে ম্যাগনানিমাস এই শব্দটার শেষে ও ইউএস আছে, এবং জেনারাস এই শব্দটার শেষে ও ইউএস আছে। অনেকটাই আমরা কনফার্ম হয়ে যেতে পারি এই শব্দটা। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, এমন যদি কখনো হয় সাধারণত এ নাম্বার এবং ডি নাম্বারের মধ্যে কনফিউজটা চলে আসে, আর কনফিউজটা আপনার চিহ্নগুলো কিন্তু আপনাকে সহযোগিতা করবে। তো এখন আমরা অর্থটা জানি যে ম্যাগনানিমাস শব্দের অর্থ হলো দয়ালু। ম্যাগনানিমাস শব্দের অর্থ হলো দয়ালু। আচ্ছা, এখন এই ম্যাগনানিমাস শব্দের অর্থ দয়ালু, এটাই বা আমরা কিভাবে মনে রাখবো? হ্যাঁ, যে আপনি কিন্তু মনে রাখতে পারেন ম্যাগনানিমাস অর্থাৎ ম্যাগনেট একটা শব্দ আছে যেটার অর্থ চৌম্বক। ম্যাগনেট অর্থ হলো চৌম্বক, ঠিক আছে? আর এইখানে শব্দটা হলো ম্যাগনানিমাস। ঠিক এরকম একটু খেয়াল করে দেখেন, ম্যাগনেট শব্দের অর্থ চৌম্বক। এই চৌম্বক আমাদেরকে কি করে?
আকর্ষণ করে। আর ম্যাগনানিমাস এমন একটা শব্দ, এইখানে কারো ভিতরে কষ্ট দেখলে চম্বকের মতো আমাদের মনটাকে তার প্রতি আকর্ষণ করে, দয়ালু একটা মনোভাব সৃষ্টি করে। তাই ম্যাগনেট এই শব্দটা থেকে আমরা ম্যাগনানিমাস শব্দের অর্থ যে দয়ালু, যে অন্যের প্রতি যে আমাদের একটা আকর্ষণ আছে, আমরা কিন্তু চাইলে মনে রাখতে পারি। এবং দেখেন আনকাইন্ড শব্দের অর্থ নির্দয়, ক্রুয়েল শব্দের অর্থ নিষ্ঠুর, মাইজার শব্দের অর্থ কৃপণ। মাইজার শব্দের অর্থ হলো কি কৃপণ, ঠিক আছে। অর্থাৎ মাই শব্দের অর্থ যদি আমরা এইভাবে ভেঙে বলি, মাই শব্দের অর্থ হলো আমার, আর সার শব্দের অর্থ হলো যার, অর্থাৎ যা আছে সবকিছু আমার। মাইজার যা আছে সবকিছু আমার, কেউ কিছুই দেব না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি মাইজার শব্দের অর্থ হলো কৃপণ। আর জেনারাস এই শব্দটার অর্থ কিন্তু দয়ালু, মহানুভব, দয়ালু। জেনারাস অর্থাৎ এটা হলো আপনার জেনেটিক, অর্থাৎ আপনার ভেতরে যে জিন আছে, আপনার ভেতরে যে আপনি যে গঠিত হয়েছেন যে সেলগুলা দ্বারা, ঠিক আছে, সেইগুলোর মধ্যেই একটা মহানুভব ভাব আছে। সেক্ষেত্রে এখানে আমরা মনে রাখতে পারি জেনারাস শব্দের অর্থ দয়ালু, ম্যাগনানিমাস শব্দের অর্থ দয়ালু। আচ্ছা, জেনারাস শব্দের অর্থ দয়ালু। হ্যাঁ, আপনি এই নৈতিকটা বারবার দেখবেন, দেখলেই আপনার কিন্তু একটা সময় ক্লিয়ার চলে আসবে যে ম্যাগনানিমাস শব্দের অর্থ দয়ালু, জেনারাস শব্দের অর্থ দয়ালু। এখানে সিলেক্ট ফ্রম দ্য অল্টারনেটিভস দ্যাট ওয়ার্ডস দ্যাট ইজ ক্লোজ টু দ্য মিনিং অফ ম্যাগনানিমাস। এই ম্যাগনানিমাস শব্দের অর্থ দয়ালু, এই শব্দটা আপনি মনে রাখার জন্য 10 বার এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ঠিক এইভাবে যে রহিম ইজ এ কাইন্ড ম্যান, রহিম একজন দয়ালু লোক। রহিম ইজ এ কাইন্ড ম্যান, রহিম একজন দয়ালু লোক। রহিম ইজ এ ম্যাগনানিমাস ম্যান, রহিম একজন দয়ালু লোক। আচ্ছা, রহিম ইজ এ জেনারাস ম্যান, রহিম একজন দয়ালু লোক। এরপর আবার করিম দিয়ে শুরু করেন। করিম এইভাবে যদি আপনি পড়েন, করিম একজন দয়ালু লোক, করিম ইজ এ কাইন্ড ম্যান, করিম একজন দয়ালু লোক, করিম ইজ এ ম্যাগনানিমাস ম্যান, করিম একজন দয়ালু লোক, করিম ইজ এ জেনারাস ম্যান। এভাবে যদি আপনি মৌখিকভাবে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে আপনার অটোমেটিক্যালি মনে থাকবে, আশা করি। তো আমরা বুঝতে পারছি সবাই ম্যাগনানিমাস, জেনারাস। এখন আমাদের সবারই কিন্তু টু বি ম্যাগনানিমাস, সবারই একটু দয়ালু হওয়া উচিত টু ইয়োরসেলফ, নিজের প্রতি। কারণ এখন যে সময়টা আছে, সময়টাকে আমরা ঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব। নেক্সট আরেকটা ওয়ার্ড আমি দেওয়ার চেষ্টা করতেছি, খেয়াল করেন যে আমাদের যে প্রশ্নগুলো যেভাবে হয়, এখন আমরা সম্ভবত 7 নম্বরে আছি, ঠিক আছে। 6টা মনে হয় করা হয়েছে। আই হোপ, আমি আশা করি, এই কিন্তু বোঝা যেতেছে, ঠিক আছে। উই শ্যাল, এভাবে লেখা আছে, উই শ্যাল সি আই টু আই, উই শ্যাল সি আই টু আই ইন দ্য ম্যাটার। আচ্ছা, এইখানে এইটার পুরোটার নিচে দাগ দেওয়া আছে সি আই টু আই, সি আই টু আই, ঠিক আছে। আচ্ছা, এইটার বদলে ওনারা বলতেছে যে আপনি কি বসাইতে পারেন, সি আই টু আই এর বদলে যে শব্দগুলো ওনারা লিখছে, আমি একটু বোঝাই দিতেছি আপনাদের। এ নাম্বারে আছে বি ফুললি, এ ডাব্লিউ এ আর ই, আওয়ার। বি নাম্বারে আছে আপনার have a have a definite object in mind, have a definite object in mind। আচ্ছা, এরপরে আলো 3 নম্বরে আছে actually, একটাই শব্দ আছে। দুই নম্বরে আছে গ্ল্যান্স ওভার দ্য সেম টাইম, গ্ল্যান্স ওভার দ্য সেম টাইম। আচ্ছা, এখানে ওনারা যে প্রশ্নটা করছে, এখানে কিন্তু আপনাকে বুঝাইতে চাইতেছে আই হোপ উই শ্যাল সি আই টু আই ইন আ ম্যাটার, ঠিক আছে। তো আমরা এখানে যে 4টা অপশন আছে,
এখানে বলতেছে যে সি আই টু আই, এইটুকুর অর্থ আসলে কি বোঝাইতেছে? এইটুকুর অর্থ কি বি ফুললি অ্যাওয়ার বোঝাইতেছে, না হ্যাভ এ ডেফিনিট অবজেক্ট ইন মাইন্ড বোঝাইতেছে, নাকি এগ্রি বোঝাইতেছে, নাকি গ্ল্যান্স ওভার দ্য সেম টাইম, এইটা বোঝাইতেছে, কোনটা বোঝাইতেছে? তো আপনাদের মতে কোনটা বোঝাইতেছে বলুন তো একটু। কেউ কোনো রেসপন্স করতে পারেন কিনা দেখি। ইব্রাহিম ডি নাম্বার, আতিকুজ্জামান তারেক এগ্রি, জেসমিন খাতুন সি নাম্বার। আচ্ছা দেখেন, যাই হোক, হ্যাঁ তাহমিনা বি নাম্বার, সাদিউল ইসলাম চয়ন, আর অনেকেই লিখছেন, আপনাদের ধন্যবাদ। তো এইখানে বিষয়টা দেখেন, আমাদের যাই হয় অর্থটা আমরা যদি এভাবে খেয়াল করি, আমি আশা করি আমরা বিষয়, ইন দ্য ম্যাটার শব্দের অর্থ বিষয়, ঠিক আছে, বিষয়ে বা এই বিষয়ে যেটাই হবে, এই বিষয়ে এইখানে সি শব্দের অর্থ যদি আমরা দেখা বলি তাহলে হলো আমরা এই বিষয়ে দেখব, এরকম কিন্তু অর্থ আসে। আবার যদি বলে আমরা এই বিষয়ে দেখব, তার মানে আপনি দেখেন ভাই, এই পুরোপুর অর্থ যদি আপনি নাও জানেন, নাও জানা থাকে, এখান থেকে আপনার কিন্তু অ্যান্সার বের করে নিয়ে আসা সম্ভব। প্রথমত এটা হবে না, কেন হবে না জানেন? কারণ আপনি জানেন অ্যাওয়ারের পরে অফ বসে, এখানে আছে এই ধরা খাওয়া, ঠিক আছে। আমার অফের ভিডিও, টুর ভিডিও আর পরের ভিডিও, তিনটে যে ভিডিও আছে এটা কিন্তু মাথায় রাখবেন পুরোপুরি ভাবে, তাইলে আর আপনার সমস্যা হবে না। এরপরে বি নাম্বার, এখানে এটা পরে কিন্তু বসতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা একটু অর্থটা দেখি। আমি আশা করি আমাদের হ্যাঁ বসানোর সাথে সাথে রয়ের অর্থ হয়ে যাবে। আমরা আশা করি আমাদের, ঠিক আছে, এই বিষয়ে ইন দ্য ম্যাটার, এই বিষয়ে মনে একটি নির্দিষ্ট বিষয় থাকবে। আমরা আশা করি আমাদের এই বিষয়ে মনে একটি নির্দিষ্ট বিষয়, এ ডেফিনিট অবজেক্ট, ও শ্যাল হ্যাভ শব্দের অর্থ থাকবে। কি হইতেছে কি না হইলে অর্থ কিন্তু আমরা বুঝলাম না। দ্বিতীয়ত, গ্ল্যান্স ওভার দ্য সেম টাইম, একই সময়ে চমক দেখানো, যে আমি আশা করি আমরা এই বিষয়ে একই সময়ে চমক দেখাবো। কি হলো এটা? তার মানে খুবই সহজ। আসলে এখানে শ্যালের পরে কি বসে? একটা ভার্বের বেস ফর্ম, সেটাই কিন্তু আপনাকে বসাই দিয়ে লাগতেছে। আপনি দেখেন অর্থটা কি সুন্দরভাবে মিলে যায়। এগ্রি শব্দের অর্থ হলো একমত হওয়া। আমি আশা করি আমরা সকলেই এই বিষয়ে একমত হব। আমি আশা করি আমরা সকলেই এই বিষয়ে একমত হব। কত চমৎকার ভাবে অর্থটা মিলে গেছে। তার মানে যেটা মিলবে না, ঠিক আছে, সেটা আপনি এখানে একবার একটু বসায় দেখেন, মিলবে না। তো যাই হোক, আমরা এখান থেকে মনে রাখবো কি, যে CI to I মানে কি? মানে হলো চোখে চোখে দেখা, মানে কি? একমত হওয়া, যার ইংরেজিতে কি হলো, প্রতি শব্দটা কি আসছে, এইটুক কিন্তু আমরা এখান থেকে মনে রাখবো, ব্যাস হয়ে গেল। যে CI to I শব্দের অর্থ একমত হওয়া, যেটা হলো এগ্রি, ঠিক আছে। যেমন আমরা অনেক সময় বলি যে আমি তোমার সাথে একমত, I am agreed to you, এরকম আমরা বলতেছি, অথবা I am agreed with you। তার মানে এখানে আমাদের আসতে পারে I am seen eye to eye with you, আমি তোমার সাথে একমত। এইভাবে কিন্তু আসতেছে বাক্যটা। তার মানে আপনি এখানে যে জিনিসটা দেখতেছেন CI to I শব্দের অর্থ হলো একমত হওয়া, যার সিনোনিমসটা আসতেছে হলো আমাদের এগ্রি। তো যাই হোক, আপনাদেরও কিন্তু ভিজুয়ালাইজেশন পাওয়ার অনেক ভালো, অনেকেই কিন্তু ঠিকভাবে অ্যান্সার করতে পারতেছে। কিন্তু একটা কথা, এখানে যে প্রবলেমটা হয়, আমি যখন আপনাদের পরীক্ষা নেই, তো এই পরীক্ষা নেওয়ার সময় যে ঘটনাটা ঘটে, সাধারণত বেসিক্যালি আমরা যে ঘটনাটা দেখি পরীক্ষার সময়, যে আপনি কিন্তু ওরকম চাপ নেন না, চাপ আসে না আপনার ভেতরে, যে কারণে আপনার হইলো না হইলো এরকম কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আপনি যখন ভার্সিটিতে নৈতিক গুলা দাগ দেবেন, তখন কিন্তু আপনার এই টেন্ডেন্সি গুলা থাকবে না। সেখানে কিন্তু আপনার ভিতরে বিরাট একটা চাপ আসবে। এখন থেকে আপনি আপনার ভিতরে চাপ না নিয়ে আসার চেষ্টা করেন, যে এইখানে আপনি যদি না হয় ওইখানেও হবে না। এরকম যদি চাপটা আপনার ব্রেনের ভিতরে চলে আসে, তাহলেই আপনি কিন্তু সিরিয়াস হবেন। সিরিয়াসনেসটা দরকার।
কারণ এখানে আপনি রিল্যাক্সে বলতে পারতেছেন হইলে হলো না হইলে না হলো, এভাবে কিন্তু আপনার চিন্তায় আসতেছে। কিন্তু আপনি একটু চিন্তা করে বলেন, একটু ভাবেন, তখন কিন্তু দেখবেন যে আপনার মধ্যে একটা চমৎকার পরিবর্তন এসেছে আমি মনে করতেছি। আচ্ছা, এরপরে আমরা আর একটা এক্সাম্পল নিয়ে একটু আগানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখেন এখানে আমি একটা বাক্য লিখতেছি, মনে করেন we shall accept মানে আমরা গ্রহণ করব, the stamp মানে আমরা স্ট্যাম্পটা নেব, ডাক টিকিটটা নেব at its face value। আচ্ছা, লেখাটা ফেস ভ্যালু হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা স্ট্যাম্পটা নেব এটার ফেস ভ্যালু অনুসারে, at its face value, তার মানে আমরা স্ট্যাম্পটা নেব এটার ফেস ভ্যালু অনুসারে, এটা কিন্তু বুঝাইতেছে ফেস ভ্যালু অনুসারে আমরা স্ট্যাম্পটা নেব। আচ্ছা, ওকে, কাম টু দা পয়েন্ট। আমরা এখানে এই নাম্বারটা দিতেছি, এই নাম্বারে আমরা লিখে নিয়ে আসি এক্সাক্ট প্রাইস। আচ্ছা, বি নাম্বারে আমরা নিয়ে আসতেছি, মনে করেন যে এই প্রাইসটা একটু চেঞ্জ করে ফেললাম আমরা, one minute, implement destroy something, fake value। আচ্ছা, এইখানে কোনটা হবে আপনার মনে হয়? we shall accept the stamp at its face value, at its face value, এখানে at কিন্তু অনুসারে অর্থ প্রদান করছে, তার মানে we shall accept the stamp at its face value। face value মানে কি? দেখেন, অনেকেই কিন্তু আমরা বলি আপনার ফেস ভ্যালুটা নাই, ফেস ভ্যালুটা আসতেছে না। ফেস ভ্যালু মানে কি? এক্সাক্ট প্রাইস যেটা, অর্থাৎ আমরা স্ট্যাম্পটা কিনবো এটা ফেস ভ্যালু অনুসারে, আসলে এটা দাম অনুসারে। আচ্ছা, এক্সাক্ট প্রাইস যেটা প্রকৃত মূল্য, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, ডিস্ট্রয় সামথিং কোনো কিছু ধ্বংস করা, ফেক ভ্যালু মানে অপ্রকৃত মূল্য, যেটা আসলে মূল্য নির্ধারণ করা হয় না। দেখেন, এই ধরনের প্রশ্ন আপনার কমন না পড়লেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমি আশা করি অ্যানসার করা সম্ভব। এবং আমাদের স্যার ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট জি ইমপ্লিমেন্ট এর বাস্তবায়ন। অর্থ কি বলুন? ইমপ্লিমেন্ট অর্থ বাস্তবায়ন করা, কথা কি বুঝছেন? ম্যাটেরিয়ালাইজ যেটা ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা যে আমরা স্পেলিং এর যে আমাদের সাইডটা আছে, স্পেলিং, এখন সম্ভবত আমি 9 নম্বরে আসছি। স্পেলিং এর কিন্তু আমাদের একটা সাইড আছে, স্পেলিং। স্পেলিং এর সাইডে থেকে যে আমাদের বানানগুলো আসে, কখনো কখনো দেখা যায় 4টা ভিন্ন ধরনের বানান থাকে, আবার কখনো কখনো দেখা যায় একটা শব্দটি 4বার লেখা হয়েছে, জায়গায় জায়গায় ভুল করে দেওয়া হয়েছে। সাপোজ আমরা এখানে যদি প্রশ্ন করি, নো, প্রশ্নটা খেয়াল করবেন, নো স্পেলিং এরর, no spelling error occurs, no spelling errors occurs dash, এভাবে একটা প্রশ্ন করছে। মনে করেন যে এর অর্থ আসতেছে যে এখানে যে শব্দটা আছে ইন, এখানে যে শব্দটা আছে এখানে কোন রকম কোন বানানের ভুল, এই দেখেন বানান, স্পেলিং বানান, ইনর মানে ভুল, ওয়াকার মানে ঘটা, আর নো মানে না, এখানে বানানের কোনো ভুল ঘটে নাই, কোনটায় বানান সম্পর্কে কোনো ভুল ঘটে নাই। তো আপনি এখানে শব্দটা খেয়াল করেন, আমি এখানে 4টা শব্দ লিখব একই ধরনের, যেমন ইন্টারোগেট, একটা শব্দ লিখলাম ইন্টারোগেট, এরপরে আমি আরেকটা শব্দ লিখলাম ইন্টারোগেট, সি নম্বরে লিখলাম
ইন্টারোগেট ডি নাম্বারে লিখলাম ইন্টারোগেট। এই চারটা শব্দের মধ্যে কোনটা কারেক্ট? হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোনটা কারেক্ট। কারণ আপনি দেখেন ইন্টারোগেট এই যে শেষে যে এটি নিয়ে আসে শব্দের শেষে, এটা কিন্তু আসলে ভার্ব। অর্থটা হলো ইন্টারোগেট শব্দের অর্থ হলো প্রশ্ন করা, ঠিক আছে? এবং আপনারা আশা করি সবাই পারছেন, এটা হলো ডি নাম্বার। ইন্টারোগেট শব্দের অর্থ প্রশ্ন করা। আর এটা মনে রাখার কৌশল হলো দেখেন ইন্টারোগেট স্পেলিং গুলো আর কি, মানে আপনার যে সিলেবল গুলো আছে ইন্টারোগেট, এই সিলেবল গুলো যদি আপনার আলাদাভাবে মনে থাকে তখন দেখবেন যে খুব সহজে এই বানানগুলো মনে রাখা সম্ভব। হ্যাঁ, আমি আশা করি স্পেলিং আপনারা যথেষ্ট দক্ষ এবং পারবেন, ঠিক আছে? কাম টু দ্য 10 নম্বর আমরা আসি। আচ্ছা, 10 নম্বরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেব, আপনারা সেটা করার চেষ্টা করবেন ঠিকভাবে। আচ্ছা, দ্য বাস, এইভাবে আমি লিখতেছি, দ্য বাস ড্যাশ টু পাবনা। The bus dash to Patna has gone up. Gone up, to go up শব্দের অর্থ হলো বেড়ে যাওয়া, তার মানে বেড়েছে, তাই না? has gone up শব্দের অর্থ আসতেছে বেড়েছে। সো আমি এখানে কয়েকটা শব্দ আপনাকে লিখে দিতেছি। আচ্ছা, এখানে প্রথমে লিখলাম ফেয়ার, FAIR। দুই নম্বরে লিখলাম প্রাইস। আচ্ছা, মনে করেন আমি 3 নম্বরে লিখলাম ফেয়ার, 2 নম্বরে লিখলাম চার্জ। একটু কাইন্ডলি বলেন কোনটা হবে? The bus dash to Pabna has gone out. Fare, price, charge. Anybody please? আচ্ছা, হ্যাঁ, আপনাদের অনেকেরই ঠিক হয়েছে, অনেকেরই ঠিক হয় নাই, কিন্তু খুবই সহজ। আপনি চিন্তা করেন, দেখেন এখানে আপনি লক্ষ্য করেন এটা কিন্তু একটা প্রিপোজিশন। তার মানে টু পাবনা বলতে কি বোঝাইতেছে? এই পাবনার দিকে, অর্থাৎ এই যে বাসের যে পাবনার দিকটা বোঝাইতেছে, পাবনার দিকে, ঠিক আছে? টু পাবনা, টু মানেই কিন্তু কোন গতি বোঝাইতেছে। আচ্ছা, যদি আপনি এখানে বলেন ফেয়ার, যদি বলেন ফেয়ার শব্দের অর্থ মেলা, ঠিক আছে? অর্থাৎ এখানে কি পাবনার দিকে বাস মেলা বেড়েছে। আবার যদি বলি পাবনার দিকে বাস প্রাইস মানে কি? বাসের দাম বেড়েছে। আচ্ছা, চার্জ শব্দের অর্থ হলো বাস চার্জ, মানে বাসের যেটা চার্জে থাকে বা বাসের দামও বলতে পারে। পাবনার দিকে বাসের চার্জ বা বাস সারাই গাড়িগুলো যে চার্জটা লাগে সেটা কি বেড়েছে? আর এই যে ফেয়ার, FAR, এই ফেয়ার শব্দের অর্থ ভাড়া, ঠিক আছে? পাবনার দিকে বাস ভাড়া বেড়েছে। সো আপনি কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছেন, ফেয়ার এটা অ্যান্সার হবে। বাস ফেয়ার মানে বাস ভাড়া। অর্থাৎ দেখেন এই ফেয়ার, প্রাইস, ফেয়ার, চার্জ এগুলো দিয়ে আপনাকে কিন্তু ব্রেনটাকে গোলমাল করার চেষ্টা করবে, ঠিক আছে? এই জন্যই আপনাকে যেটা থিঙ্ক করতে হবে একদম ক্লিয়ারলি। হ্যাঁ, এইভাবে যদি আমরা 8-10টা প্র্যাকটিস ক্লাস নিতে পারি, আমাদের মনে হয় যে ক্লিয়ার হয়ে আসবে বিষয়গুলো। যাই হোক, 11 নাম্বার, কারণ এর মধ্যে আমরা সবই কিন্তু নিয়ে আসতেছি, প্রিপোজিশন নিয়ে আসতেছি, গ্রামাটিক্যাল সাইড নিয়ে আসতেছি, এ টু জেড প্রত্যেকটা পয়েন্ট আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি, বিকজ দিস টাইম উই নিড টু লার্ন অ্যাবাউট প্র্যাকটিস। এই সময় আমাদের প্র্যাকটিস সম্পর্কে খুব ভালো করে জানা উচিত, যে আমরা কোন জায়গায় যদি প্র্যাকটিসে ভুল না করি, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে। এরপরে আমি একটা এক্সপ্রেশনে চলে যাব। আমাদের যে শূন্য স্থানগুলো যে থাকে,
এগুলা যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি কিছু ট্রান্সলেশনও কিন্তু আমাদের থাকে। ঠিক আছে, এই ট্রান্সলেশন গুলা আপনারা কোথা থেকে পড়বেন? কিছু ট্রান্সলেশন করতে হবে আমাদের। সৌমিত্র শিখর স্যারের বইয়ে যে কিছু আছে, আপনারা খেয়াল করছেন, সৌমিত্র শিখর স্যারের বইয়ে কিছু প্রভাব আছে, ওগুলো একটু কাইন্ডলি আমি বলে দেব, আমি কিছুক্ষণ পরে একটু মুখস্থ করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি আরো কিছু প্র্যাকটিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, কিছু প্র্যাকটিস। ঠিক আছে, লক্ষ্য করেন। আমি এখানে লিখলাম ইমিগ্রেশন, দেখেন এখানে লিখলাম ইমিগ্রেশন। ঠিক আছে, ড্যাশ বাংলাদেশ ড্যাশ বাংলাদেশ is on the rise, is on the rise। তো আমি এখানে আপনাকে গ্যাপের মধ্যে কয়েকটা জিনিস দেব। ঠিক আছে, দেখেন এ নাম্বারে দিলাম আমরা 2, আচ্ছা বি নাম্বারে দিলাম আমরা from, আচ্ছা সি নাম্বারে আমরা এখানে দিলাম towards, আচ্ছা ডি নাম্বারে আমরা দিলাম into। একটা একটা কিন্তু প্রিপজিশনের ব্যবহার দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ড্যাশ বাংলাদেশ ইজ অন দ্য রাইজ, ইমিগ্রেশন ড্যাশ বাংলাদেশ ইজ অন দ্য রাইজ। আমি সম্ভবত একজনের অ্যানসারটা পাইছি, এখানে লিখছে আতিকুজ্জামান তারেক, এই ছেলেটা লিখছে বি নাম্বার ফ্রম। ঠিক আছে, আর তাছাড়া কেউ আপনারা আনসার দিচ্ছেন? আচ্ছা আমি বলি, এখানে ইমিগ্রেশন অর্থটা যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি এখানে সঠিকভাবে অ্যানসারটা কিন্তু আপনার আসবে না। অন দ্য রাইজ শব্দের অর্থ হচ্ছে চলমান, ইজ অন দ্য রাইজ, অন দ্য রাইজ শব্দের অর্থ কিন্তু চলমান, রানিং আর কি, রানিং, এবং এটা মনে করেন যে চলতেছে এবং সেটা কিন্তু ইনক্রিজিং, অর্থাৎ বাড়তেছে কিন্তু সেটা রানিং, বাড়াটাই রানিং, আমি সেটাই বলতেছি। অন দ্য রাইজ শব্দের অর্থ আমরা জানি ইনক্রিজিং, বাড়তেছে। ঠিক আছে, রানিং এবং সেটা চলমানও আছে, একসাথে দুইটা বোঝায় অন দ্য রাইজ। দেখেন ইমিগ্রেশন শব্দের অর্থ হলো বিদেশ গমন, বিদেশ গমন মানে বিদেশে যাওয়া। ইমিগ্রেশন শব্দের অর্থ হলো বিদেশ গমন। তাহলে আপনি লক্ষ্য করেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, বাংলাদেশে টু অর্থ বাংলাদেশের দিকে বিদেশ গমন, বাংলাদেশের মধ্যে বিদেশ গমন, বাংলাদেশের দিকে বিদেশ গমন, বাংলাদেশ হতে বিদেশে গমন বাড়তেছে, তার মানে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। তো এইখানে ইমিগ্রেশন শব্দের অর্থ যদি আপনার না জানা থাকে, তাহলে এখানে আপনার কারেক্ট অ্যান্সারটা কিন্তু আসার কথা না। তাই আসতেছে ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ ইজ অন দ্য রাইজ। তার মানে বাংলাদেশ থেকে বিদেশে গমনের যে হারটা আছে, রেটটা ইজ অন দ্য রাইজ, ক্রমবর্ধমান। অন দ্য রাইজ শব্দের অর্থ হলো ক্রমবর্ধমান, ইনক্রিজিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কি আপনারা বুঝতে পেরেছেন 11 নাম্বারটা? প্রিপজিশনটা কি সবাই বুঝতে পেরেছেন এখানে, না বুঝেন নাই? একটু কাইন্ডলি রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরেকটা প্রিপজিশন দেব, খেয়াল করেন, লক্ষ্য করেন, এখানে লিখতেছি আই অ্যাম entitled, I am entitled dash a share of the profit, dash a share of the profit। আদান থেকে আমরা শুনতে পারি না ইন্টিগ্রেশন ফ্রম মানে ক্রমবর্ধমান বুঝলেন না, ইমিগ্রেশন শব্দের অর্থ হলো বিদেশ গমন, বিদেশ গমন, আর অন দ্য রাইজ শব্দের অর্থ হলো ইনক্রিজিং, ক্রমবর্ধমান।
আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা। অর্থটা একটু বলুন, ওটা কি জানি বলছিলেন, ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ অন রাইজিং অফ ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ হতে বিদেশে গমন ক্রমবর্ধমান মানে বাড়তেছে, দিনে দিনে বাড়তেছে। বাংলাদেশ থেকে বিদেশে গমন দিনে দিনে বাড়তেছে। ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ ইজ অন দ্য রাইজ। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন এখন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আই এম এন্টাইটেলড ড্যাশ এ শেয়ার অন দ্য প্রফিট। ঠিক আছে, এখানে আমি কয়েকটা প্রিপোজিশন আপনাদেরকে দেব। ঠিক আছে, এ নাম্বারে আছে, ধরেন আমি লিখলাম ফর, একইভাবে ফ্রম, সি নাম্বারে আমরা লিখলাম ইনটু, ডি নাম্বারে লিখলাম টু। আচ্ছা, তাহলে আপনি দেখেন এখানে যে আমাদের বাক্যটা আসলো সেটা দেখেন, I am entitled dash a share of the profit. I am entitled dash a share of the profit. দেখেন এখানে আপনি একটু জানতে হবে entitled যে শব্দটা, entitled to something, সামথিং মানে কিন্তু আমরা জানি না, মানে যে কোনো কিছু হতে পারে। এটার অর্থ হলো কোনো কিছুতে অধিকার থাকা। কোনো, এটি কিন্তু একটা ফ্রেজ, এর মতো কোনো কিছুতে অধিকার থাকা, কোনো কিছুতে অধিকার থাকা, এটি কিন্তু অর্থ দ্বারা এন্টাইটেলড টু সামথিং, কোনো কিছুতে অধিকার থাকা। তার মানে আই এম এন্টাইটেলড টু এ শেয়ার অফ দ্য প্রফিট, তার মানে লাভের অংশে আমার অধিকার আছে। লাভের অংশে, শেয়ার মানে একটা ভাগ, লাভের, প্রফিট অর্থ লাভ, লাভের ভাগে আমার অধিকার আছে। এন্টাইটেলড টু সামথিং শব্দের অর্থ কোনো কিছুতে অধিকার থাকা। আপনি এখানে কিন্তু আরো অনেক বাক্য লিখতে পারেন, যে আই এম এন্টাইটেলড টু এ শেয়ার অফ দ্য প্রফিট, রহিম ইজ এন্টাইটেলড টু শেয়ার অফ দ্য প্রফিট, করিমের লাভের শেয়ারে একটা অংশ আছে, একটা ভাগ আছে, একটা অধিকার আছে। ঠিক আছে, এভরিওয়ান ইজ এন্টাইটেলড টু এ শেয়ার অফ হিজ ফাদার্স প্রপার্টি, অর্থাৎ প্রত্যেকেরই তার বাবার সম্পত্তিতে একটা অধিকার আছে। তার মানে এন্টাইটেলড টু সামথিং শব্দের অর্থই হলো কোনো কিছুতে অধিকার থাকা। যেমন আপনি যদি বলেন আই এম এন্টাইটেলড, অফ কোর্স আই এম এন্টাইটেলড টু এ শেয়ার অফ মাই ফাদার্স প্রপার্টি, আমার বাবার সম্পত্তিতে আমার কিন্তু একটা অধিকার আছে। স্বাভাবিক, আপনি ছেলেই হন অথবা মেয়েই হন, আপনি কিন্তু বাবার সম্পত্তিতে আপনার একটা অধিকার আছে। তো এই জন্যই আমাদের এন্টাইটেলড টু সামথিং, কোনো কিছুতে অধিকার থাকা, এই কথাটা না জানা থাকে এখানে টুটা বসান কিন্তু একটু ট্রাপাস। ক্লিয়ার? এগুলো কিন্তু প্র্যাকটিস করব আমরা বাড়িতে, খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিস করলেই আপনি দেখবেন যে আমাদের প্রিপোজিশনের সাইড, গ্রামাটিক্যাল আদার্স এর সাইডগুলো সবকিছুর মধ্যে একটা ক্লিয়ার দখল চলে আসতেছে। কারণ আমরা জানি আমাদের 15টা নৈমিত্তিক থাকে। তা আমি অলরেডি কয়টা পর্যন্ত লিখছি? 12টা না 11টা? 12টা। আচ্ছা, আমি তাহলে এখন 13 নাম্বারটা লিখি, যদি 12টা হয়ে থাকে, যেটা আপনারা পারেন সাধারণত। যেমন ধরেন দ্য পুলিশ, খুব আসে গেলে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। আচ্ছা, এখানে এ নাম্বারে ওনারা কিন্তু ওইভাবে কতগুলো প্রিপোজিশন দেবে, আফটার, অন, কতগুলো দিয়ে দেবে, আপ, ইনটু। আমার মনে হয় এটা আপনারা সবাই পারবেন। এটা পারার কথা। কিসের জন্য? দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, তার মানে লুক ইনটু শব্দের অর্থ তদন্ত করা। দেখেন এটা কিন্তু আমরা জানি লুক ইনটু, এটা খুব আসে। লুক ইনটু শব্দের অর্থ হলো তদন্ত করা। অর্থাৎ দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস,
পুলিশ কেসটা কত তদন্ত করছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। আশা করি এটা আর না বোঝার কিছু নাই, কারণ লুক ইনটু শব্দের অর্থ হলো তদন্ত করা। আচ্ছা, আমরা 14 নম্বরে একটু যাচ্ছি, দেখি। আর ইংরেজিতে যার নৈবেদিক এবং রিটেন পার্ট ভালো হবে, আপনারা কিন্তু সবাই জানেন আপনাদের কি আসবে এখান থেকে, ভালো একটা সাবজেক্ট আসবে, যেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে চিন্তা করা উচিত। আচ্ছা, এছাড়া আমি আরেকটা নিয়ে আসতেছি, যেমন একটা ভয়েস আমরা নিয়ে আসবো, হু টট ইউ ফ্রেঞ্চ। দেখেন এখানে লেখা আছে হু টট ইউ ইংলিশ। এটাও যদি আমরা রেখি, কে তোমাকে ইংলিশ শিখিয়েছিল, হু টট ইউ ইংলিশ। আচ্ছা, এখন এটা মনে করেন যে বাক্যটা এইভাবে লেখা, নেগেটিভ প্যাসিভ, নেগেটিভ প্যাসিভ, এই বাক্যটাকে প্যাসিভ করেন, অর্থাৎ একটা ভয়েস আসছে। আচ্ছা, তার মানে এখানে কিন্তু আমরা লিখবো হু টট ইউ ইংলিশ। তো আমাদের এখানে কিন্তু একটা কিছু চলে আসবে। তো আমাদের ভয়েসের যে ফর্মুলা, সে নিয়ম অনুসারে তো আমরা অবশ্যই করব। আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে ভয়েস মানেই হলো যে আমাদের যে একটা ভার্ব আছে, আমি এটা করতেছি না, 4টা অপশন দিতেছি, একটু বোঝার চেষ্টা করতেছি, সরাসরি ভয়েস টাইম করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, এই যে ভার্বটার ভয়েস করব, এখন যে ভার্বের আমরা ভয়েস করব ওই ভার্বের ফর্ম অনুসারে। ফর্ম অনুসারে মানে কি, যেটা ভার্বের কোন ফর্ম আছে, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম থাকলে বি ভার্বের পাস্ট ফর্ম হবে ওয়াজ বা ওয়ার। প্যাসিভ করার সময় বি ভার্বের পাস্ট ফর্ম হবে, ওয়াজ হবে না ওয়ার হবে, সেটা আমরা সাবজেক্ট অনুসারে পরে নির্বাচন করব। তারপরে এই ভার্বটার কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, পাস্ট ডট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই তারপরে আমরা বাই যোগে কি বসাবো, আমাদের যেটা আছে সাবজেক্ট। এই সাবজেক্টকে অবজেক্ট বানালে এটা কি হবে, হুম। এটুকু কিন্তু আমাদের মূল ভয়েস। আচ্ছা, এখন আমরা একটু সাজায় লিখি, সাজায় লিখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো আমাদের প্রথমে ডাব্লিউএস নিয়ে আসতে হবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য। ডাব্লিউএসটা কি, বায়ু, অর্থাৎ ডাব্লিউএস এর সাথে যদি কখনো আমাদের প্রিপজিশন থাকে সেটা সহ নিয়ে আসতে হয়। আচ্ছা, বাই হোমের পরে আমরা কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। ওয়াজ আনবো না ওয়ার আনবো সেটা নির্ভর করবে যে এটার উপরে, ইউ এর উপরে, অর্থাৎ পরবর্তী অংশের উপরে। অর্থাৎ এই যে আমার অবজেক্ট, থার্ড ভার্বের যে অবজেক্ট আছে, অবজেক্ট যদি এক হইতো তাহলে আমরা আনতাম ওয়াজ, আর অবজেক্ট যেহেতু তোমরা বা তুমি আসছে, সেই ক্ষেত্রে আমাদের জানি আমরা ইউ এর পরে ওয়ার বসাবো। তার মানে প্রথমে আমরা কি বসাইলাম, ডাব্লিউএস। ডাব্লিউএস এর পরে আমরা কি বসাইলাম, অক্সিলারি ভার্ব। ফর্মুলা কি আমাদের, অক্সিলারি ভার্বের পরে আমরা কি বসাবো, সাবজেক্ট। সাবজেক্ট আমার কি আছে এখানে, যেটা অবজেক্ট সেটাই কিন্তু আমার সাবজেক্ট হিসেবে বলবে। আচ্ছা, আমি বসাই দিলাম এইটা। তারপরে আমি কি বসাবো, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে হলো প্রিন্সিপাল ভার্ব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এখন আমার বাদ রইল কি, বাদ রইল কিন্তু শুধুই যেটা বাদ রয়েছে এটা বসাই দিচ্ছি। এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার সাজানোর কিন্তু চমৎকার কৌশল, আপনি যদি বুঝতে পারেন তাহলে কোনো ব্যাপার নেই, খুব স্বাভাবিক। টট, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্বের যেই ফর্ম থাকবে সেই ফর্ম হবে বি ভার্বে। এটা যদি হয়তো ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, তাহলে শুধু বি হতো। এটা যদি হয়তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার বদলে আমরা শুধুমাত্র এনিজা লিখতাম। এটা ভার্বের পাস্ট ফর্ম, তাই ওয়াজ হয়ে গেছে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট বানাইলাম। এখন প্রশ্নবোধক বাক্যের নিয়ম অনুসারে সাজাইতেছি, প্রথমে ডাব্লিউএস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে বাদবাকি যা আছে সব সাজাই দিলাম। তাই আপনি কি এটা বুঝতে পেরেছেন? ভয়েস, এটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, থ্যাংক ইউ। কেউ যদি না বুঝেন, আমাদের ইতিপূর্বে আমরা ভয়েসের ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা রেকর্ড করা আছে, দিয়ে দিয়েছি আপনাদেরকে। সেখান থেকে ভয়েসের ক্লাসটা দেখে নিলেও আরো বেশি পরিষ্কার হবে। সরাসরি আমরা এখন চলে আসতেছি 15 নম্বর প্র্যাকটিস। ঠিক আছে, এখন
15 নাম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দেখেন এখানে নিয়ে আসতে পারি একটা স্পেলিং কে নিয়ে আসতে চাইতেছি নো স্পেলিং এরর অকার্স ইন ওই আগের মতো নো স্পেলিং এরর অকার্স ইন। আচ্ছা এখানে দেখেন ওই ধরনের চারটা শব্দ দিয়ে একই শব্দ দিয়ে দিয়েছে চারবার। একটা লিখছে হলো যে আপনার মানে কোনটা এটা আমরা বুঝতেছি কোনটা সঠিক সেটাই কিন্তু আমাদের বলতে বলা হইতেছে। আচ্ছা লিখছে ascertain as certain। দুই নম্বরে লিখছে একটা এস কমাই দিছে ascertain। আচ্ছা 3 নম্বরে লিখছে SRM SRM। আচ্ছা ডি নাম্বারে লিখছে ascertain একই ভাবে কিন্তু কতগুলো লিখছে ascertain। আচ্ছা এখন আপনারা বলেন এই চারটার মধ্যে থেকে কোনটা কারেক্ট? স্পেলিং মিস্টেক হিয়ার। জেসমিন লিখছে ডি নাম্বার, কান্তা লিখছে ডি নাম্বার, আচ্ছা তাহমিনা লিখছে ডি নাম্বার, সুমাইয়া লিখছে ডি নাম্বার। আচ্ছা যাই হোক এখন আমরা ক্লিয়ার করি মানে আমাদের এখানে ভুলটা হয় কোন জায়গায় জানেন যে আমরা ভাঙতে পারি না। মানে ভাঙাটা হলো মূল বিষয়টা হলো যে এখানে দেখেন কেউ কিন্তু অস্তিত্ব ছাড়া না। আপনি যদি এটা লেখেন এস তারপরে যদি লেখেন সার্টেইন, আপনি কি এই শব্দটা কখনো দেখেছেন? এই শব্দটা কিন্তু নাই, সুতরাং এই স্পেলিংটাও কারেক্ট না। পরেরটা লিখতেছে হলো আপনি যদি আবার লেখেন এস তারপরে এটা আসলে আর্টেইন, এটা কি কখনো আছে? নাই। তারপরটা আছে কি আপনি যদি এস লেখেন তারপরে আছে সারেন। আচ্ছা এই শব্দটাও কি মিলতেছে? মিলতেছে না। তারপরে দেখেন যে এখানে ভাঙলে আপনার পরিচিত একটা শব্দ আসবে এস সার্টেইন। আপনি দেখেন এই যে সার্টেইন শব্দটার সাথে কিন্তু পরিচিত। তার মানে যখনই আপনি শব্দটা ভাঙবেন দুইটা অংশই আপনার ভিন্ন ভিন্ন ভাবে আপনার কাছে পরিচিত থাকবে। এস হ্যাঁ এটারও অর্থ আছে, সার্টেইন এটার অর্থ আছে। একটা শব্দকে ভাঙলে ভিন্ন ভিন্ন ভাবে যখন আপনি এইভাবে ভাঙতে পারবেন ঠিক তখন যেটাকে আপনি ঠিক মনে করবেন সেটাই কিন্তু আপনার কারেক্ট অ্যান্সার। দেখেন এটা কিন্তু দেখেন A13 আপনি চিন্তাই করে পাবেন না যে কত সহজ একটা জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু মাথায় নষ্ট হয়ে যায় যদি আমরা এইভাবে না ভাবতে পারি। তো যাই হোক আমি 15টা প্র্যাকটিস করালাম আপনাদের, কেমন লাগলো? আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি যে প্র্যাকটিসটা করাইতেছি এগুলা বেশি 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 দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখলে আর আমি আপনাদের যে পরীক্ষা নেওয়ার যে ব্যাপারটা ইতিপূর্বে আপনি আমাদের একটা শর্ট সিলেবাস দিয়েছিলাম যেটা আমাদের গত শনিবারে পরীক্ষা হওয়ার কথা ছিল, যে সিলেবাসটা ওই সিলেবাসের উপরে আমরা আগামী শনিবারে পরীক্ষাটা নিয়ে নেব। আগামী শনিবারে কিন্তু কখন নেব এটা সম্ভবত যেহেতু আবারও লকডাউন দিয়ে দিল, আমাদের মানিকগঞ্জে লকডাউন দিয়ে দিয়েছে, সুতরাং আবারও হয়তো রাত্রে পরীক্ষা হবে। আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।